মোটামুটিভাবে উপসর্গ একটা বেসিক আলোচনা করেছিলাম, যেখানে বলছিলাম যে মোট সংস্কৃত উপসর্গ আছে 20টি। ঠিক আছে, উপসর্গ যেটা একটা অব্যয়, উপসর্গ যেটা হচ্ছে একটা অব্যয়। সংস্কৃত উপসর্গ আছে 20টা, তবে এই ধরনের অব্যয়ে কোনো প্রত্যয় যুক্ত হয় না। এই ধরনের অব্যয়ের ক্ষেত্রে কোনো প্রত্যয় যুক্ত হয় না। এটি কোনো শব্দ বা ধাতুর পূর্বে বসে। উপসর্গ যদি আলাদা বসে তাহলে কোনো অর্থ তৈরি করবে না। যখন ধাতু বা শব্দের সঙ্গে উপসর্গ বসবে তখন সেটা একটা অর্থের পরিবর্তন ঘটাবে এবং একটা নতুন শব্দ অর্থ তৈরি করবে, সেটাকেই আমরা উপসর্গ বলে থাকি। এটা হলো বেসিক উপসর্গের তোমার কি বলে ধারণা। এবার সংস্কৃত উপসর্গ 20টা আছে। এই 20টা উপসর্গ দেখো তোমাদের একদম সামনে বলে দিয়েছি যে প্র, পরা, আগের দিনটার নোটটার সাথে আজকের নোটটা পাশে রাখবে। প্র, পরা, অপ, সম, নিত, অব, এইগুলো হলো সংস্কৃত উপসর্গ। ঠিক আছে, এগুলো সব শব্দের প্রথমে বসে। কিভাবে বসে আমরা প্রত্যেকটা আলোচনা করব। এবার এগুলোর অর্থ জানাটা খুব গুরুত্বপূর্ণ। সংস্কৃত উপসর্গ অর্থ হলো যখনই হবে সংস্কৃত উপসর্গ জানবে যে ধাতুর পূর্বে এটি যুক্ত হবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু এটা তৎসম শব্দ, এগুলো ধাতুর পূর্বে যুক্ত হয়। এই যে প্র দিয়ে তৈরি হচ্ছে, প্র এর ক্ষেত্রে যেগুলো উৎকর্ষ অর্থে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়, যেমন প্রকাশ, প্রখ্যাত, প্রগতি, প্রদীপ্ত, প্রচেষ্টা, প্রফুল্ল, অর্থাৎ আনন্দ হচ্ছে। ঠিক আছে, তাহলে সংস্কৃত উপসর্গ কটা আছে প্রশ্ন এটা আসে, সেটা হচ্ছে মোট 20টি সংস্কৃত উপসর্গ আছে। আচ্ছা, এবারে বলবো যেমন আ উপসর্গ, দেখো এখানে আছে আ। ঠিক আছে, এই যে আ উপসর্গ, এই আ উপসর্গটা সবসময় রি ধাতুর আগে বসবে। আ উপসর্গটা হচ্ছে সবসময় রি ধাতুর আগে বসবে, এটা খেয়াল রাখতে হবে। এই যে এছাড়াও দেখো সম, অভি, বি, আ, এই উপসর্গগুলোর ব্যাপার, এই উপসর্গগুলো যখন ব্যবহার করব আমরা তখন কিন্তু রি ধাতুর ব্যবহার হবে। কোনগুলোতে হবে? আ ছাড়া হচ্ছে সম, বি, তারপরে হচ্ছে তোমার অভি, অভি, আর হলো এই তিনটে, আর হচ্ছে আ। ঠিক আছে, এই তিনটে আর হচ্ছে আ, এই চারটে ধাতুর ক্ষেত্রে আমরা মানে এই চারটে উপসর্গ ব্যবহার করা হয় রি ধাতুর ক্ষেত্রে। রি ধাতুর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এই 20টা উপসর্গ ছাড়াও আরো দুটো উপসর্গ আছে, যার মধ্যে একটা হচ্ছে নিশ আর একটা হচ্ছে দুষ। একটা হলো নিশ আর একটা হচ্ছে দুষ। ঠিক আছে, এই দুটো অতিরিক্ত উপসর্গ সংস্কৃত ভাষায় রয়েছে। এই দুটো অতিরিক্ত উপসর্গ, এই দুটো কথা কে বলেছেন? এই দুটোর কথা বলছেন পাণিনি। পাণিনি এই দুটোর কথা বলেছেন। ঠিক আছে, এই নিশ আর দুষ এই দুটোর কথা পাণিনি বলেছেন। উপসর্গ আর প্রত্যয় এই দুটোর মধ্যে যদি আমরা তফাৎ লক্ষ্য করি, আমরা তো প্রত্যয় পড়বো, জাস্ট তবু বলছি। যেমন দেখো প্রহার, এই যে শব্দটা বলছি প্রহার, তো এখানে প্রহারে প্র পূর্বক রি, এই যে রি, এটা হচ্ছে ধাতুটা প্লাস হচ্ছে ঘং অর্থাৎ আঘাত করা, এই ঘংটা হলো প্রত্যয়। তাহলে উপসর্গ সামনে থাকবে, প্রত্যয় পিছনে থাকবে, মাঝখানে ধাতুটা বসবে। উপসর্গ সামনে মানে প্রথমে থাকবে, তারপর মাঝখানে হচ্ছে তোমার ধাতুটা, তারপরে কিন্তু প্রত্যয় বসবে। উপসর্গ তিনটি ভাগে ভাগ করা যায়, একটা সংস্কৃত উপসর্গ, একটা বাংলা উপসর্গ, আর একটা হলো বিদেশি উপসর্গ। উপসর্গকে আমরা দেখতে পাচ্ছি তিনটে ভাগে ভাগ করা যায়, একটা হলো সংস্কৃত উপসর্গ,
একটা হচ্ছে বাংলা উপসর্গ আর একটা হলো বিদেশি উপসর্গ। এবার আসো যেটা বললাম যে প্রো শব্দটা যখন ধাতুর পূর্বে যুক্ত হচ্ছে, ধাতুর পূর্বে যুক্ত হলে সেটা কি কি অর্থে ব্যবহার করে। প্রথমে উৎকর্ষ অর্থে ব্যবহার করা হয়। উৎকর্ষ অর্থে কোন শব্দগুলো হবে, এই তোমাদেরকে এটাই জিজ্ঞেস করবে যে উৎকর্ষ অর্থে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, প্রোটা যদি প্রথমে বসে তাহলে উৎকর্ষ অর্থে, বা ধরো হয়তো শব্দটাই দিয়ে দিল এই তোমার প্রচেষ্টা বা প্রফুল্ল দিয়ে বললো বলো এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে, উৎকর্ষ, বৈপরীত্য, আরম্ভ নাকি আধিক্য, তখন তোমাদেরকে উত্তর দিতে হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন হয় উপসর্গ থেকে। যেমন ধরো প্রকাশ, প্রখ্যাত, আচ্ছা তারপর প্রভাত, আচ্ছা প্রশান্ত, আচ্ছা প্রচেষ্টা, প্রফুল্ল, আচ্ছা প্রণয়, এগুলো সব উৎকর্ষে ব্যবহার করা হয়। ঠিক আছে, প্রশান্ত, আচ্ছা তারপরে হলো প্রকাশ, প্রভাত। ঠিক আছে, তাহলে এগুলো সব উৎকর্ষ অর্থে ব্যবহার করা হচ্ছে। আর আধিক্য অর্থে কোনগুলো, মানে কোনো কিছু একটু বেশি পরিমাণে রয়েছে আধিক্য, সেটা অর্থে কি ব্যবহার করা হচ্ছে, যেমন প্রবল, যেমন প্রখর। ঠিক আছে, প্রবল, প্রখর, প্রচন্ড, তারপরে হচ্ছে প্রতাপ, বলে না দুর্দান্ত প্রতাপশালী ব্যক্তি, খুব, প্রতাপ। তারপর হচ্ছে প্রকোপ, প্রকোপ এখানে আছে অবশ্যই। আচ্ছা প্রগাঢ়, প্রলয়, এগুলো তো আছেই। প্রখর, প্রচন্ড, সবগুলোই আছে মোটামুটি। ঠিক আছে, তাহলে এগুলো ব্যবহার করা হচ্ছে আধিক্য অর্থে। আর আরম্ভ অর্থে কোনগুলো ব্যবহার করা হচ্ছে, আরম্ভে ব্যবহার করা হচ্ছে প্রস্তাব, এই সরি হ্যাঁ প্রস্তাব, তারপরে হচ্ছে প্রভাব। ঠিক আছে, কোনো কিছুর প্রভাব, তারপরে হচ্ছে আহ প্রস্তাব, আচ্ছা প্রবেশ, তারপরে হচ্ছে তোমার প্রযোজন, সরি প্রজনন আর কি। ঠিক আছে, প্রজনন, তারপরে হচ্ছে প্রস্তাব বললাম, প্রদোষ বললাম, এগুলো সব আরম্ভ অর্থে। আরেকটা হলো গতি অর্থে ব্যবহার করা হয়, গতি, গতি অর্থে ব্যবহার করা হয় প্রস্থান শব্দটিকে, গতি অর্থে ব্যবহার করা হয় প্রস্থান শব্দটিকে। আর এছাড়াও অন্য অর্থে ব্যবহার করা হয় আরো দুটো শব্দ রয়েছে যেগুলো এগুলো নয়, অন্য অর্থে ব্যবহার করা হয়, যার মধ্যে একটা হলো প্রক্ষিপ্ত আর একটা হলো প্রদর্শনী, অর্থাৎ দেখা কোনো কিছু। ঠিক আছে, এই দুটোই আমরা কোনো কিছু দেখতে পাই সেটা অর্থে ব্যবহার করা হয়, একটা হলো প্রক্ষিপ্ত, একটা হচ্ছে প্রদর্শনী। তাহলে প্রো দিয়ে যে যে অর্থগুলো ব্যবহার করা হয় সেইগুলো বললাম। এবার নেক্সট হচ্ছে, আচ্ছা প্রো দিয়ে বলো, যদি কারোর কোনো অসুবিধা থাকে বলতে পারো। আচ্ছা এবার চলো পড়া দিয়ে বলছি। পড়া, পড়াটা হচ্ছে এক্ষেত্রেও ঠিক তাই, যে ওই ধরনের আধিক্য, প্রাধান্য, বৈপরীত্য এগুলোতে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এগুলোতে বোঝানো হয়। তাহলে পড়াতেও সেটাও ধাতুর পূর্বে যুক্ত হচ্ছে দিয়ে শব্দ গঠন করছে, এবং সেখানেও আধিক্য থাকে, প্রাধান্য থাকে, বৈপরীত্য থাকে, এইগুলো থাকে। যেমন আধিক্য অর্থে কোনগুলো ব্যবহার করা হয়, আধিক্য অর্থে যেমন হচ্ছে পরাক্রম, পরাকাষ্ঠা, এইটা ব্যবহার করা হয়। ঠিক আছে, পরাক্রম, পরাকাষ্ঠা এগুলো আধিক্য অর্থে ব্যবহার করা হয়। আর বৈপরীত্য অর্থে ব্যবহার করা হয় বিপরীত অর্থে, পরাজয়, পরাধীন, পরাজয়, পরাধীন, তারপরে হচ্ছে পরাভব, এগুলো হলো বৈপরীত্য অর্থে ব্যবহার করা হয়। আর অন্যান্য অর্থেও ব্যবহার করা হয়, যেমন হচ্ছে পরায়ণ, যেমন হচ্ছে পরাগ, এই অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, পরাগ।
পরায়ণ। পরাগ শব্দটা অন্য অর্থে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে অপ। অপটাও ঠিক তাই, যে ধাতুর পূর্বে ব্যবহৃত হয়ে শব্দ গঠন করছে। সেটা হচ্ছে মন্দ, দূরীভূত, এইগুলো। যেমন হচ্ছে অপতে আমি বলছি বিপরীত অর্থে ব্যবহার করা হয়। অপকার, খারাপ অর্থে ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলে থাকি খারাপ অর্থ, মন্দ অর্থ, এইগুলো। যেমন অপচয়, যেমন হচ্ছে অপকর্ম, তারপরে হচ্ছে তোমার অপযশ, যেমন হচ্ছে অপমান, অপকার, এগুলো বিপরীত অর্থে ব্যবহার করা হয়। আবার কাউকে অনাদর অর্থে ব্যবহার করা হয়। অনাদর করলে ব্যবহার করা হয় অপবাদ দিচ্ছ তুমি, ঠিক আছে, কাউকে। আচ্ছা, অপঘাত, অপদেবতা, অপহরণ, এগুলো অনাদর অর্থে ব্যবহার করা হয়। এবার তাহলে বিপরীত অর্থে কোনগুলো বললাম, সেইটা যে মন্দ অর্থ যেইগুলো। তারপরে হচ্ছে এটা তো দূরীভূত অর্থে। আচ্ছা, এবার হলো অনাদর। অনাদর অর্থে ব্যবহার করা হচ্ছে অপবাদ দিচ্ছ কাউকে। তারপরে হলো অপঘাত, এইগুলো, অপহরণ, এইগুলো। আচ্ছা, আর দূরীভূত অর্থে ব্যবহার করা হয়, কোনো কিছু দূর করছো, দূরীভূত অর্থে ব্যবহার করা হয় অপহত, অপনীত, অপহৃত, এইগুলো, অপহৃত। আর নিকৃষ্ট অর্থে ব্যবহার করা হয়, খুব নিকৃষ্ট বিষয়টা, খুব ছোট, নিকৃষ্ট অর্থে ব্যবহার করা হয়, সেটা হলো অপব্যয়, অপকর্ম, অপদার্থ, নিকৃষ্ট অর্থ। নিকৃষ্ট অর্থ, নিকৃষ্ট অর্থে ব্যবহার করা হচ্ছে অপব্যয়, অপকর্ম, আর একটা হলো অপদার্থ। এই তিনটে শব্দ নিকৃষ্ট অর্থে ব্যবহার করা হচ্ছে। নেক্সট হলো সোম। যে কটা দেখো ধাতু ব্যবহার হচ্ছে সংস্কৃত উপসর্গ হিসেবে 20টার মধ্যে 4 নম্বর বলছি, সমাদর, সংঘাত, সঙ্গীত, সংস্কৃত, সমুচিত, এগুলো সব আতিশয্য অর্থে ব্যবহার করা হচ্ছে বা সম্যক অর্থে। কারো সঙ্গে বোঝালে সহিত অর্থ, অর্থাৎ সংবাদ। এছাড়া হলো সমবেত, সমাবর্তন, অনেকজন মানুষ এক জায়গায় জড়ো হয়েছে। কোনো কিছুর অভিমুখে বোঝাচ্ছে, তাহলে হবে সম্মুখে, সমক্ষে, সম্মুখে আর সমক্ষে। অভিমুখ অর্থে ব্যবহার করা হচ্ছে সম্মুখে, আর একটা হলো সমক্ষে। তাহলে এটা হচ্ছে সম। নেক্সট হচ্ছে নি। যখন আমরা দেখি যে ধাতুর পূর্বে নি বসেছে, অর্থাৎ সেটা কি হবে, নিতান্ত, নিদাগ। আচ্ছা, এটা কি অর্থে ব্যবহার করা হয়, এটাও অতিশয় অর্থে, তাই তো, আতিশয্য রয়েছে যেখানে আমরা বলি অতিশয় অর্থে, যেমন নিদারুণ, প্রচন্ড, যেটাকে আমরা বলে থাকি নিদাগ। আচ্ছা, এছাড়া ডুবে থাকা অর্থে ব্যবহার করা হয়। এই যে দেখো, ডুবে থাকা,
ডুবে থাকা অর্থে ব্যবহার করা হচ্ছে নিমগ্ন, জলে কেউ নিমগ্ন হয়ে আছে, বলি না আমরা নিমগ্ন, নিমজ্জিত, জলে ডুবিয়ে রাখা, নিমজ্জিত। আচ্ছা, কারণ নিন্দে করছো সেই অর্থে হচ্ছে নিকৃষ্ট, নিপাত, নিগ্রহ, এই শব্দগুলো কারণ নিন্দে করা অর্থ বোঝালে তখন ব্যবহার করা হবে। নিকৃষ্ট, নিপাত, নিগ্রহ। আচ্ছা, এবার এখানে দেখো একটা ভুল হয়েছে, অব হবে, এটা অব, একটু ঠিক করে নাও। অব, অব শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়? অব শব্দটিকে যদি আমরা নিন্দে অর্থে ব্যবহার করি তাহলে কি হবে? অবজ্ঞা, অবহেলা, তারপরে অবনত, এইগুলো নিন্দে অর্থে যদি আমরা ব্যবহার করি তাহলে অবজ্ঞা, অবহেলা, অবিনত, অবনত, এইগুলো ব্যবহার করা হবে, ঠিক আছে? অবমাননা, এই সমস্তগুলো। আর যদি আমরা বলি, এটা গেল নিন্দে, যদি আমরা বলি নিম্নে, মানে কোনো কিছু উপর থেকে নিচে নামছে, দেখো অবতরণ, বলে না যে প্লেনটা, এরোপ্লেন অবতরণ করলো, উড়োজাহাজ, এই অবতরণ। আচ্ছা, অবরোহ, উপর থেকে নামা, দেখবে গানের স্বরের আরোহণ আর অবরোহণ আছে, সেই জিনিসটা অবরোহণ বা অবরোহ, উপর থেকে নিচে নামা, সেটাকে আমরা বলছি নিম্নে অগ্রসর হওয়া, সেটা হলো অব, সেই অর্থে ব্যবহার করা হচ্ছে। আর অব অর্থে আরেকটা ব্যবহার করা হয় যেটা হচ্ছে বিয়োগ, বিয়োগ অর্থে ব্যবহার করা হয়। বিয়োগ অর্থ ব্যবহার করলে কোনগুলো হবে? বিয়োগ অর্থে হচ্ছে অবকাশ, অবসর, তারপর হচ্ছে অবচ্ছেদ, এই শব্দগুলো ব্যবহার করা যাবে। অবকাশ, অবসর, অবচ্ছেদ, এই শব্দগুলো বিয়োগ অর্থে ব্যবহার করা যাবে, ঠিক আছে? তাহলে 6 নম্বর অবধি কোনো জায়গায় কারোর কোনো বোঝার অসুবিধা থাকলে বল। আমি হয়তো বললাম নিদারুণ দুঃখ নিবারণের কেউ নেই, নিদারুণ দুঃখ নিবারণের কেউ নেই, তা আমি যদি বলি নিদারুণ শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটার উত্তর হবে অতিশয়, তাই না? অতিশয় উত্তর হবে, অনেক দুঃখ, নিদারুণ দুঃখ, এই অতিশয় অর্থে ব্যবহার করা হয়েছে। নেক্সট হচ্ছে, অব বলেছি, এবার হলো অনু। অনু কিভাবে বসবে? আমরা যখন কোনো কিছুর পশ্চাৎ অর্থে ব্যবহার করি, পশ্চাৎ, পিছনে পিছনে আসা, যেমন অনুগমন, অনুজ, মানে কারোর পরে বোঝাচ্ছে, পশ্চাৎ অর্থাৎ কারোর পরে। অনুধাবন, কোনো কিছু তুমি অনুধাবন করছো। অনুসরণ, কাউকে অনুসরণ করছো। অনুশোচনা, তাহলে এগুলো হলো সব অনুবর্তন, এগুলো হলো পশ্চাৎ অর্থে ব্যবহার করা হচ্ছে। অনুধাবন, অনুসরণ, অনুজ, অনুগামী, অনুচর, অনুবর্তন, অনুবর্তন, এইভাবে। আর সম্যক অর্থে কোনটা ব্যবহার করা হচ্ছে? সম্যক, সম্যক অর্থে ব্যবহার করা হচ্ছে অনুকম্পা।
আচ্ছা, এবারে হলো অনুকম্পা। ঠিক আছে, তাহলে সম্যক অর্থে কি ব্যবহার করা হচ্ছে? অনুকম্পা। আরেকটা হলো বিপসা। বিপসা অর্থে, বিপসা কথার অর্থ একটা বলেছিলাম তা কারো করবার সময় মনে আছে, সেই করণের বিপসা। বিপসা কথার অর্থ কি? বিপসা হলো বারবার, দুবার, হ্যাঁ বারবার। ইয়েস, বারবার। তাহলে এক্ষেত্রে সম্যক অর্থে আমরা যেটা বলছি, সম্যক অর্থে বলছি যে অনুকম্পা। আর যদি বলি যে বিপসা অর্থে কি হবে, তাহলে বিপসা অর্থে হবে হচ্ছে অনুক্ষণ। অনুক্ষণ। তারপর হচ্ছে অনুদিন, মানে দিনের পর দিন যেটা বোঝায়। অনুক্ষণ আর একটা হচ্ছে অনুদিন, এইগুলো। তাহলে এগুলো হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে বিপসা অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এই দুটো কি অর্থে ব্যবহার হবে? বিপসা। আর সম্যক অর্থে হচ্ছে অনুকম্পা। এটা কেন? আচ্ছা, এবার হলো নির। ধাতুর পূর্বে যখন নির ব্যবহার হবে, যেমন দেখো শব্দগুলো নির্দয়, নির্ধন, নিরপরাধ। তোমাদের এই প্রশ্নটা করবে না কিন্তু যে এই নির দিয়ে একটা শব্দ গঠন করো, এমন প্রশ্ন হবে না। সবই অর্থগুলোই জানতে চাইবে। ঠিক আছে, কি অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে। অভাব অর্থে যদি বলো তাহলে হবে অভাব অর্থে নির্দয়, নিশ্চেষ্ট, নির্ধন। আচ্ছা, নিশ্চেষ্টটা এখানে নেই, ওটা নোট করবে, নিশ্চেষ্ট। আচ্ছা, নির্ধন, নির্ভর, নির্লোভ, কারোর লোভ নেই, নির্মম। ঠিক আছে, এই শব্দগুলো হচ্ছে নির দিয়ে, অর্থাৎ এগুলো অভাব অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে অভাব অর্থে নির্দয়, নিশ্চেষ্ট, নির্ধন, নির্ভর, নির্লোভ, নির্মম, এইগুলো সব কিসে ব্যবহার করা হচ্ছে? অভাব অর্থে। আর বাইরে অর্থে কোনগুলো ব্যবহার করা হচ্ছে? বাইরে, যেমন হচ্ছে নির্গমন, মানে বাইরে বেরিয়ে আসে না, বাতাসের দেখবে নির্গমন, বাতাস বেরিয়ে আসা। নিঃশ্বাস, আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি। নিঃসরণ, নির্যাস, এইগুলো সব হচ্ছে তোমার এই যেটা হচ্ছে বাইরে, যেটা বেরিয়ে আসছে, বাহিরে। আর একটা হলো সম্যক অর্থে, সম্যক, যেমন নির্মাণ, যেমন নির্ভর, যেমন নির্ণয়, নিরীক্ষণ, তুমি কাউকে নিরীক্ষণ করছো, সম্যক। আর নিশ্চয়ই অর্থে যেমন নির্ধারণ, যেমন হচ্ছে নির্ণয়, এইগুলো নিশ্চয়। নিশ্চয় অর্থে হচ্ছে নির্ধারণ। এটা হচ্ছে তোমার নির দিয়ে যাচ্ছে। তাহলে সম্যক অর্থে নিরীক্ষণ, তুমি তোমার সামনে কাউকে দেখছো, নিরীক্ষণ করছো। আর নিশ্চয়ই অর্থে নির্ধারণ, নির্ণয়, এইগুলো। এবার হচ্ছে দূর। দূরটাকে যদি আমি বলি খারাপ অর্থে ব্যবহার করছো, তাহলে সরি, যদি ধরো, হ্যাঁ, খারাপ অর্থে মানে এখানে অভাব বোঝাচ্ছে, অভাব। বা ধরো খারাপ অর্থেই বলছি, তাহলে দুর্ভিক্ষ, তারপরে হচ্ছে দুর্বল, দুশ্চরিত্র, দুর্গতি, দুরভিসন্ধি, যার খারাপ, অভাব বা যার মন্দ অর্থ বোঝাচ্ছে সেইগুলো। আর কারোর ধরো কোনো রকম দুঃখ, কোনো রকম খারাপ সময়ের কথা বলা হচ্ছে, যেটাকে আমরা বলি ক্লেশ। এই যে দেখো, যেটা হচ্ছে কষ্ট, এটা না কণ্ঠ হবে না, এটা কষ্টসাধ্য হবে, কষ্টসাধ্য। যেমন দুর্বোধ্য, দুর্জয়, দুর্দশা, দুঃখ, দুর্গতি, দুর্গন্ধ, দুর্দিন, এইগুলো সব হচ্ছে ক্লেশ। কোন জিনিস দুর্মূল্য,
তো সেটা আতিশয্য অর্থে ব্যবহার করা হয়েছে, বিষয়টা দুর্মূল্য। আর কারণ নিন্দে করছো, দুরন্ত, দুরাত্মা, এইগুলো। যেমন ধরো দুর্ভিক্ষের দুর্দিনে দুরাত্মারা মত্ততায় থাকে। দুর্ভিক্ষের দুর্দিনে, তাহলে দুর্ভিক্ষ কি অর্থে ব্যবহার হচ্ছে? দুর্ভিক্ষ ব্যবহার হচ্ছে অভাব অর্থে। অভাব অর্থে দুর্ভিক্ষটা ব্যবহার করা হচ্ছে। দুর্দিন মানে খারাপ সময়, যেটা তার ক্লেশ বা কষ্টসাধ্য অর্থে ব্যবহার করা হচ্ছে। আর একটা বলছে তোমার কি বলে, দুরাত্মারা, দুরাত্মা মানে খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে, মন্দ অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে তিন ধরনের ওয়ার্ড বললাম। দুর্ভিক্ষের দুর্দিনে দুরাত্মারা মত্ততায় থাকে। আচ্ছা, এটা গেল দূর দিয়ে। নেক্সট হচ্ছে বি। বি হচ্ছে এই যে কোনো কিছু, সাপোজ ধরো যে কোনো বিশেষ অর্থ, বিখ্যাত, বিশুদ্ধ, আচ্ছা বিখ্যাত কোনো বিশেষ অর্থে বোঝাচ্ছে, বিশুদ্ধ। আর হলো বিজ্ঞান, বিজয়, এইগুলো। আর বিপরীত অর্থে বিকার, বিপক্ষ, বিরুদ্ধ, বিক্রয়, বিবাদ, বিরাগ, এগুলো সব বিরুদ্ধে মানে বিপরীত অর্থে বোঝাচ্ছে। আর কোনো কিছুর অভাব হয়েছে, তাহলে ধরো বিতৃষ্ণা, বিনিদ্র, বিকল, ঠিক আছে, বিধবা, বিজন, কোনো কিছুর অভাব বোঝালে এইগুলো। আর কাউকে নিষেধ নিষেধ করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হবে বিস্মৃতি, কারোর স্মৃতি হারিয়ে গেছে। যদি বলে শাসক বিরুদ্ধ কাজ করলে বিক্ষোভ, বিদ্রোহ দেখা দেয়, তাহলে কি হবে? শাসক বিরুদ্ধ কাজ করলে, শাসক বিরুদ্ধ কাজ করলে শাসক বিরুদ্ধ কাজ করলে বিক্ষোভ, বিদ্রোহ দেখা যায়। বলো কি হবে, বলো। এখানে আগে বলো যে উপসর্গ কোন শব্দগুলোর মধ্যে আছে। বিরুদ্ধ, বিরুদ্ধ, বিক্ষোভ, বিদ্রোহ। কোনটা কি অর্থে ব্যবহার হয়েছে? বিরুদ্ধ, কোনো কিছুর বিরুদ্ধ হচ্ছে, সেটা বিপরীত অর্থে ব্যবহার হয়েছে, তাই তো? বিরুদ্ধ। হ্যাঁ হ্যাঁ। আর বিক্ষোভ, বিক্ষোভ সেটাও তো অন্যান্য একটা অর্থে ব্যবহার বিক্ষোভ। হয়েছে, বিক্ষোভটা অন্যান্য অর্থে ব্যবহার হয়েছে। আর বিদ্রোহটাও অন্য অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে। হুম। এখন আমি বলে দিচ্ছি, এগুলো পড়ো আগে ভালো করে, না মুখস্থ হলে বা মনে না থাকলে এ করতে দিতে পারবো না, আমি তো এমসিকিউ করতে দেবো। কোনটা কি অর্থে ব্যবহার হচ্ছে। প্রথম 10টা নিয়ে কোনো সমস্যা আছে? নেই তো? না ম্যাম। ওকে, 11 নম্বর দেখ। 11 নম্বর বলছে অধি। অধিতে, অধি হচ্ছে প্রথমে যে হলো যে অধিকারী, স্বামিত্ব অর্থে ব্যবহার হচ্ছে, যেমন অধীশ্বর, অধিপতি, অধিকার, এই ধরনের ওয়ার্ড গুলো স্বামিত্ব অর্থে ব্যবহার করা হয়, এগুলো বলা হয়। এই স্বামী মানে ওই স্বামী নয়, এই স্বামী মানে এই স্বামী।
স্বামিত্ব অর্থ। আধিপত্য অর্থে ব্যবহার করা হয়েছে অধিরাজ, অধিনায়ক, অধিরাজ, অধিনায়ক এইটা। আর কোনো কিছুর তুমি যত্ন বোঝাচ্ছে, কোনো কিছুর অধিরাজ আর অধিনায়ক হচ্ছে তাহলে আধিপত্য অর্থে। আর কোনো কিছুর যত্ন বোঝাচ্ছে, যত্ন অর্থে হচ্ছে অধ্যয়ন, অধ্যাপনা, তারপর হচ্ছে অধ্যবসায়, এই শব্দগুলি হচ্ছে যত্ন অর্থে ব্যবহার করা হচ্ছে। অধ্যয়ন, অধ্যবসায়, অধ্যয়ন, অধ্যাপনা আর অধ্যবসায়। তাহলে এই শব্দগুলো হচ্ছে, এই শব্দগুলো ব্যবহার হচ্ছে কিসে? এই শব্দগুলো ব্যবহার হচ্ছে অধির ক্ষেত্রে। তাহলে একটা হলো স্বামিত্ব অর্থে ব্যবহার হচ্ছে, একটা যত্ন অর্থে ব্যবহার হচ্ছে, আর একটা আধিপত্য অর্থে ব্যবহার হচ্ছে। আধিপত্য যেটাকে আমরা বলবো, আধিপত্য অর্থে এই জায়গাটা দেখো, এটা আধিপত্য। আধিপত্য অর্থে যেটা ব্যবহার হচ্ছে বলেই দিলাম যে অধিরাজ, অধিনায়ক এই। আচ্ছা, অধ্যবসায় ছাড়া বিদ্যা অধিগত হয় না। অধ্যবসায় ছাড়া বিদ্যা অধিগত হয় না। এখানে অধিগত শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? অধ্যবসায় তো তোমার কি বলে যত্ন অর্থে ব্যবহার হয়েছে, এটা তো জানো, কিন্তু অধিগত শব্দটা কি অর্থে ব্যবহার? আধিপত্য, অধিগত শব্দ মানে আধিপত্য বোঝাচ্ছে না, মানে অধিগত কোনো কিছুর একটা। অধিগত অর্থটা এখানে, হ্যাঁ এখানে হচ্ছে তোমার অধিগত অর্থে অ্যাকচুয়ালি আমরা বলবো যেটাকে কারোর উপরে বোঝাচ্ছে। যেমন ধরো, যেমন ধরো আমি বলছি অধ্যাত্ম, কারোর অধিগত, অধিগত না। অধিগত এইগুলো কোনো হুম কিছুর মাধ্যমে, মাধ্যমে বোঝাচ্ছে, ঠিক আছে? হুম হুম হুম। মাধ্যমে বোঝালে কোনো কিছুর মধ্যে, তাহলে কি হবে? অধিগত হবে, অধ্যাত্ম হবে আর অধিবাসী হবে, ঠিক আছে? এই তিনটে হবে। এবার হলো সু। সুটা অবশ্যই একটা হলো সুন্দর অর্থে ব্যবহার করা হয়। সু, এটা আমরা সকলে জানি। সুশান্ত, সুন্দর, সুশ্রী, সুনীতি, সুবাস, সুজন, সুদৃশ্য, সুকুমার, এই এগুলো সব সু অর্থে, সুন্দর অর্থে ব্যবহার করা হয়। আবার শুভ অর্থে ব্যবহার করা হয়, যেমন সুদিন, সুকৃতি, সুজাতা। শুভ অর্থে সুদিন, সুকৃতি, সুজাতা। আবার কোনো কিছুর বেশি অর্থেও ব্যবহার করা হয়, আধিক্য আছে। আধিক্য অর্থে কোনগুলো ব্যবহার করা হবে? যেমন সুতীব্র, সুতীক্ষ্ণ, সুকঠিন, সুনিপুণ। আর একটা হলো অনায়াস। অনায়াস অর্থে ব্যবহার করা হয়, অনায়াস মানে একেবারে ইজিলি যেটা আমরা করতে পারি। সুলভ, সুগম, সেইগুলো। এটা কি অর্থে ব্যবহার হয়? অনায়াস। তারপরে দেখো উদ। আচ্ছা,
যেমন উদয়, কোনো কিছু উঠছে উপরের দিকে, উৎক্ষেপণ, ঠিক আছে, এইগুলোর ব্যবহার করা হয়। আচ্ছা এটা কেটে দাও। উৎক্ষেপণ কর, উপরের দিকে উঠছে, উদয়। তারপর প্রাবল্য অর্থে হচ্ছে উজ্জ্বল, উদ্দীপ্ত, উত্তাপ। আবার উদ্বাস্তু, উত্তরণ, এইগুলো হলো বাহির অর্থে ব্যবহার করা হয়। কোনো খারাপ অর্থে উচ্ছৃঙ্খল, এইগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। পরেরটা হচ্ছে গড়ি, গড়ি। গড়ি অর্থে কি ব্যবহার করা হবে? সরি, এটা পরি হবে, গড়ি হয়ে গেছে, পরি হবে এটা। যেমন পরিবহন, পরিদর্শন, ঠিক আছে, পরিবহন, পরিদর্শন, এইগুলো। আচ্ছা এছাড়াও এটা না পরিশ্রম হবে, পরিশ্রম, পরিত্যাগ, পরিচালক, পর্যবেক্ষণ, পরিপূর্ণ, এগুলো সবগুলোই সম্যক অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন পরিপক্ক, পরিপূর্ণ, পরিপুষ্ট, পরিহাস, পরিণত। আর কোনো কিছুর ব্যাপ্তি বোঝাচ্ছে, মানে একটা দূরত্ব আছে, ব্যাপ্তি। যেমন পরিসর, পরিক্ষিপ্ত, পরিভ্রমণ, এইগুলো ব্যাপ্তি বোঝাচ্ছে, পরিভ্রমণ। আর বিরোধী অর্থে ব্যবহার করা হচ্ছে পরিপন্থী, বিরোধ অর্থে ব্যবহার করা হচ্ছে পরিপন্থী। পরিপন্থী, তুমি কোনো কিছুর পরিপন্থী। আর অন্যান্য ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে যেমন পরিতাপ, পরিষ্কার, পরিবার, পরিভাষা, পরিচ্ছেদ, এই শব্দগুলো সব অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার হলো প্রতি। প্রথমেই বলি যে প্রতি বিরোধী অর্থে ব্যবহার করা হয়। বিরোধী কিভাবে? প্রতিপক্ষ, প্রতিকূল, কারোর এগেনস্টে, প্রতিবাদ, প্রত্যাখ্যান, প্রত্যুত্তর। কোনো কিছু, কারোর জিনিস তুমি প্রত্যাখ্যান করছো, নিচ্ছ না, তারপরে কাউকে উত্তর দিচ্ছ, সেটা প্রত্যুত্তর। এগুলো সব প্রতি, এগুলো বিরোধী অর্থে ব্যবহার করা হয়। আর কোনো কিছুর সামনে বোঝালে যেগুলো ব্যবহার, যেমন প্রতিবাসী, প্রতিবেশী। আচ্ছা তারপর হচ্ছে প্রতিহারী, এইগুলো। তারপর তুমি কাউকে পালন করছো, প্রতিপালন, প্রতিপত্তি। কোনো কিছু সাদৃশ্য করছো, প্রতিকৃতি, ঠিক আছে, কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিল। প্রতিধ্বনি, প্রতিবিম্ব, প্রতিনিধি, এইগুলো হচ্ছে সব প্রতি দিয়ে। আচ্ছা এরপর হলো প্রতি দিয়ে বললাম, যেমন কুকর্মের প্রতিফল পেতেই হবে। আচ্ছা এটা যেটা বলছিলাম যে বিপসা অর্থেও ব্যবহার হয়, প্রতিদিন, প্রতিক্ষণ, মানে প্রত্যেকটা মুহূর্তে। আর হ্যাঁ যেটা বলছিলাম, আরেকটা হলো কুকর্মের প্রতিফল, মানে তোমাকে কোনো কিছুর প্রতিফল পেতেই হবে। এটা হলো বিরোধী অর্থে ব্যবহার করা হয়েছে। তুমি যদি খারাপ কিছু করো তাহলে প্রতিফল পাবে,
এবার হচ্ছে অতি। আচ্ছা অভি আগে বলে দিই। অভি অভি হচ্ছে অভি অর্থে কোনটা ব্যবহার করা হবে? অভি অর্থে অভিমুখ, যেমন অভিসার, অভিমুখ এইগুলো। আচ্ছা তারপর বিরোধ অর্থে অভিশাপ দেওয়া, অভিযোগ, কারোর এগেনস্টে কোনো অভিযোগ, অভিধান এইগুলো। আর অতি অর্থে হচ্ছে কোনো কিছু অনেক বেশি, আতিশয্য বা কোনো কিছু অতিরিক্ত বোঝায়, যেমন অতিরিক্ত, অতিসার, অত্যাচার, অতিকায়, অনেক বড় কিছু। তারপর হচ্ছে অপি। অপি হচ্ছে অপিধান, অপিনিহিতি, অপিনিহিত যেটাকে আমরা বলি। অপি কি হবে? এটা হচ্ছে সম্ভাবনা অর্থে। অপিনিহিত মানে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, সম্ভাবনা অর্থে। আরেকটা হলো অপির ক্ষেত্রে এই যে পিটা, কখনো কখনো শুধুমাত্র বাংলায় এই অপির ক্ষেত্রে পি ব্যবহার করা হয়। পি, অপির অটা কেটে যায়, শুধু পি ব্যবহার করা হয়। কি শব্দ? যেমন হচ্ছে পিনদ্ধ, অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে অপিনিদ্ধ, এখানে পিনদ্ধ শব্দটা ব্যবহার করা হয়। আচ্ছা আর হলো উপ। উপ অর্থে মানে আমরা জানি একটা নিকটে, যেটা হচ্ছে উপকূল, উপকণ্ঠ, উপবেশন। আচ্ছা তারপরে হলো উপকণ্ঠ, উপবেশন, উপস্থিতি, এইগুলো ঠিক আছে। আর কোন ক্ষুদ্রার্থ অর্থাৎ উপমন্ত্রী, কারোর আন্ডারে কেউ আছে, উপমন্ত্রী, উপাসনা, এইগুলো। উপাচার্য, উপদ্বীপ, উপসাগর, এগুলো হচ্ছে কোনো কিছুর অন্যান্য অর্থে ব্যবহার করা হয়। উপহার। আর উপনগর, উপসাগর এগুলো সাদৃশ্য অর্থে ব্যবহার করা হয়, এগুলো সাদৃশ্য অর্থে ব্যবহার করা হয়। তাহলে এই হলো 20টা উপসর্গ। লাস্টে আ আছে। আতে বললাম ঈষৎ অর্থে ব্যবহার করা হয়, মানে কম অর্থে ব্যবহার করা হয় আ। কোথায় সেটা ব্যবহার করি আমরা? যেমন আনত, আকুঞ্চিত, আভাস, এইগুলো। আবার কোনো কিছুর সীমানা অর্থে ব্যবহার করা হয় আকণ্ঠ। তারপরে হচ্ছে আকণ্ঠ বা হচ্ছে সমুদ্র, জানু, এইগুলোকে আমরা বলে থাকি। আমরণ, জন্ম, মানে জন্ম পর্যন্ত, যেটাকে আমরা বলি কোনো কিছু থেকে কোনো কিছু পর্যন্ত, মানে একটা সীমানাকে বোঝায়। আবার যেমন আগত, আক্রান্ত, আচ্ছাদন, এগুলো সম্যক অর্থে ব্যবহার করা হয়, সামনে, আদেশ, এগুলো আমরা সামনে দিয়ে। এই হলো মোটামুটি ভাবে 20টা উপসর্গ। এবার এই 20টা উপসর্গ ছাড়াও বাংলাতে আর বেশ কিছু উপসর্গ আছে, সংস্কৃত উপসর্গ, যেমন তিরোধান। দেখো তীর থেকে এসছে, তিরস্কার, তিরোধান। পুরোহিত থেকে পুরস্কার, পুরো থেকে পুরোহিত, পুরস্কার। আবি থেকে আবির্ভাব, আবিষ্কার। প্রাদুর্ভাব, সহ থেকে সহকারী, সহচর। অলংকার, সাক্ষাৎকার। বিশ্ব থেকে বিশ্ববিদ্যালয়ে, বিশ্বকবি, বিশ্বরূপ, বিশ্ববিধাতা, এইগুলো। পশ্চাৎ থেকে পশ্চাৎগামী, পশ্চাৎগতি। এই শব্দগুলো হচ্ছে অন্যান্য সংস্কৃত উপসর্গ। অন্যান্য সংস্কৃত উপসর্গ, এগুলো পড়ে ফেলো। না পড়লে আমি প্র্যাকটিস করাতে পারবো না। আগে পড়া শেষ করো, তবে এটার প্র্যাকটিস সেট দেবো। আর তার আগে আমি কালকে সন্ধি বিচ্ছেদের প্র্যাকটিস সেট দেবো, সন্ধি। আর 3টে বাদবাকি যে 2টো আছে বাংলা উপসর্গ, ওটা কালকে বলেছিলাম, ওটা ওইখান থেকেই পড়বে, কোনো অসুবিধা নেই। আর তোমার কি বলে বিদেশি উপসর্গ, ওটা থেকেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে।
উপসর্গের ক্ষেত্রে অভাব বা মন্দ অর্থে ব্যবহার করা হয়েছে, তবু একবার বলে দিচ্ছি। বাংলা উপসর্গের ক্ষেত্রে অভাব অর্থে ব্যবহার করা হয়েছে, অভাব অর্থে ব্যবহার করা হয়েছে বা খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে যেগুলো, যেমন অফুরন্ত, যেমন হচ্ছে অবাঙালি, যেমন হচ্ছে অবেলা, অনাবৃষ্টি, তারপরে অনামুখ, অকেজো, অচিন, অপাত্র, অজানা, অদেখা, এগুলো সব অভাব অর্থে বা খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, মন্দ অর্থে কু দিয়ে যে শব্দগুলো হয়, যেমন কুকথা, খারাপ অর্থে ব্যবহার করেছে, কুকাজ, এগুলো সব বাংলা উপসর্গ, হ্যাঁ, সংস্কৃত নয়। কুনজর, কুঅভ্যাস, অভাব অর্থে ব্যবহার করা হয়েছে হাভাতে, হাঘর, তারপর হচ্ছে হাপিত্যেশ, কোনো কিছুর পূর্ণ, ধরো কোনো কিছু একদম পূর্ণ আছে, যেমন ভরপেট, এটা পূর্ণ অর্থে ব্যবহার হয়েছে। তারপরে হচ্ছে ভর দুপুর, তারপরে হলো ভরাডুবি, ভরা অর্থে ব্যবহার হয়েছে। না অর্থে ব্যবহার হয়েছে, না বা নং অর্থে ব্যবহার হয়েছে, যেমন নাবালক, নামঞ্জুর, নাবালক, না অর্থে ব্যবহার হয়েছে। তারপরে হচ্ছে নারাজ, নাছোড়, কোনো কিছু ছাড়বেই না, বলে না ছেলেটি খুব নাছোড় বান্দা। নি দিয়ে ব্যবহার হয়েছে অভাব অর্থে, যেমন নিটোল, নির্ভুল, নিখাদ, এই শব্দগুলো ব্যবহার হয়েছে। নিন্দে অর্থে ব্যবহার হয়েছে বিকল, বেজোড়, বেতাল, বেসুরো, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে আর সুন্দর অর্থে জানো সুখবর, সুরাহা, সুঠাম, এই শব্দগুলো ব্যবহার হয়েছে। তাহলে এগুলো হলো সব তোমার কি বলে বাংলা উপসর্গ। আর বিদেশি উপসর্গের মধ্যে দুটো ভাষা থেকে এসছে বিদেশি উপসর্গ, একটা হচ্ছে ফার্সি থেকে এসেছে, একটা ইংরাজি থেকে এসেছে। নোটে বোধহয় করে দেওয়া আছে, আমি তবু বলে দিচ্ছি একবার, একটু দেখে নেবে চেক করে। একটা ইংরাজি থেকে এসেছে, একটা ফার্সি থেকে এসেছে। ফার্সি থেকে যেগুলো এসেছে, যেমন দেখো গড় মিল, গড় হজম, তারপরে গড় রাজি, এইগুলো দরকার, দরখাস্ত, ফি থেকে ফি সন, ফি বছর, ফি হপ্তা, বেহিসাব, বেঈমান, তারপর বেয়াদব, বেকার, বেকসুর, এগুলো হচ্ছে সব ফরাসি শব্দ থেকে, মানে ফার্সি শব্দ থেকে এসেছে, ঠিক আছে। আম দিয়ে হচ্ছে আম জনতা, এইগুলো। আর খাস থেকে হচ্ছে খাস মহল, খাস জমি, বদ মেজাজ, বদ দিয়ে এসেছে এগুলো, বদ। নিম থেকে হচ্ছে কেউ নিমরাজি, খুশি নয় সে, নিমরাজি, বদরাগী, ঠিক আছে। এইগুলো থেকে সব এগুলো হলো সব ফার্সি শব্দ। আর ইংরাজি থেকে এসছে, যেমন ধরো হেড পন্ডিত, হেড অফিস, সাব ডেপুটি, সাব জজ, সাব জেলার, ফুল হাতা, ফুল মোজা, ফুল বাবু, হাফ হাতা, হাফ টাইম, হাফ টিকিট। তারপর হচ্ছে মিনি দিয়ে মিনি বাস, ঠিক আছে, মিনি পত্রিকা, মিনি ব্যাগ, এইগুলো সব হচ্ছে বিদেশি উপসর্গ, এগুলো আবার ইংরাজি শব্দ থেকে এসেছে। তাহলে এই হলো তোমাদের টোটাল উপসর্গটা। এই হচ্ছে টোটাল উপসর্গ।
ঠিক আছে, বললাম। এবার হলো আসি পরেরটাতে। এবার হলো সৈয়দ মুস্তাফা সিরাজ। সৈয়দ মুস্তাফা সিরাজ, এটা একদম যেটুকু করে দিয়েছি এর বাইরে থেকে আর কিছু আসবে না, ঠিক আছে। এটা তোমাদের প্রবাবলি সৈয়দ মুস্তাফা সিরাজ তোমাদের কি এসএলএসটি তে আছে? এটা মনে হয় মাদ্রাসাতে ছিল। আচ্ছা, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে তোমার নীলঘরের নটি, জনপ্রিয় উপন্যাস অলীক মানুষ, যেটি 11টি ভাষায়, ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে। উল্লেখযোগ্য উপন্যাসগুলো দিয়েছি, যার মধ্যে নীলঘরের নটি বিখ্যাত, তৃণভূমি বিখ্যাত, হিজল কন্যা বিখ্যাত, এগুলোর নাম মনে রাখতে হবে। অলীক মানুষ মনে রাখতে হবে, রানীঘাটের বৃত্তান্ত মনে রাখতে হবে, মায়া মৃদঙ্গ মনে রাখতে হবে, শাল। গোয়েন্দা কর্নেল চরিত্র, তার সৃষ্টি, এটি শিশু কিশোর গোয়েন্দা কাহিনী। চরিত্রটির পুরো নাম কর্নেল নীলাদ্রি সরকার। ওনার প্রাপ্ত পুরস্কার হচ্ছে, এই অলীক মানুষের জন্য তিনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন, অমর্ত্য প্রেম কথার জন্য নরসিংহ দাস স্মৃতি পুরস্কার, 1979-তে আনন্দ পুরস্কার, এছাড়া শরৎ স্মৃতি, বিভূতিভূষণের স্মৃতি পুরস্কার। ওনাকে, ওনার গল্প অবলম্বনেই মৃগয়া সিনেমাটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, সরি নিশি মৃগয়া, ঠিক আছে। এই হলো। আচ্ছা, এবার আমাদের যেটা দরকার সেটা আমরা করি, সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়িয়ে দিচ্ছে? কিছুই নয়, ও হচ্ছে মানে আর রিক্রুট করবে না। এবার ওরা অবসর হয়ে গেলে ডেইলি বেসিসে পে করবে, বুঝতে পেরেছো? তাহলে নতুনদের আর নিলে তো পুরোটা দিতে হবে পারিশ্রমিক, ওদের দিলে আর সেটা দিতে হবে না। কতদিন কাজ করবে ওইভাবে? কত সস্তা আছে। 60-এর তো পর। ম্যাম, কলেজেও এরকম করেছিল, 65 করে বাড়াতে চেয়েছিল, না বাড়িয়েছে? প্রথম গল্প হচ্ছে উপেক্ষিতা, ওকে। প্রথম গল্প হচ্ছে উপেক্ষিতা। তারপরে যেগুলো মনে রাখবে তোমরা সেগুলো বলছি, মেঘমল্লার মনে রাখবে, মৌরি ফুল মনে রাখবে, যাত্রা বদল মনে রাখবে, তাল নবমী মনে রাখবে, সালগুলো বলছি। মৃত্যুর পর যেগুলো প্রকাশিত, যার মধ্যে কুশল পাহাড়ি মনে রাখবে। আচ্ছা, এবারে বলি যে বিভূতিভূষণের যেটা গুরুত্বপূর্ণ, যে চরিত্র নির্ভর গল্প কোনগুলো, ঠিক আছে। বিভূতিভূষণের চরিত্র নির্ভর গল্প কোনগুলো? বিভূতিভূষণের চরিত্র নির্ভর গল্প হচ্ছে উপেক্ষিতা, উমা রানী, মৌরি ফুল, ডাইনি, এগুলো হচ্ছে বিভূতিভূষণের চরিত্র নির্ভর গল্প। আর কাহিনী নির্ভর গল্প হচ্ছে কুই মাচা, ওকে, কুই মাচা। তারপর হচ্ছে বাক্স বদল, এগুলো কাহিনী নির্ভর গল্প। আর অলৌকিক যে গল্পগুলো রয়েছে, যেমন হচ্ছে বউচণ্ডীর মাঠ, অলৌকিক রসের গল্প, অভিশপ্ত, মশলা ভূত, ভৌতিক পালঙ্ক,
এই গল্পগুলো হলো বিভূতিভূষণের অলৌকিক রসের গল্প। আচ্ছা, তারপর রোমান্টিক গল্পের মধ্যে মেঘমল্লার, নাস্তিক, রাজপুত্র, শেষলেখা। আচ্ছা, আর হলো জীবনধারা ভিত্তিক গল্প, মানে জীবনের কথা আছে, যেমন ভিড়, হাট, দিবাবসান। চরিত্র নির্ভর গল্পের মধ্যে মৌরিফুল গল্পের সুশীলা চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। এই মৌরিফুল গল্পের সুশীলা চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কাহিনী নির্ভর গল্প আগেই বলেছি, পুঁই মাচা খুব গুরুত্বপূর্ণ। পুঁই মাচা, যেখানে প্রধান চরিত্র হলো খেন্তি। খেন্তি, তার বিয়ে হয় খেন্তির সাথে। খেন্তি সরল, পেটুক, স্বল্প বুদ্ধি তার, কিন্তু এই মেয়েটার বিয়ে হয়েছে একটা প্রৌঢ়ের সাথে, ফলে শ্বশুর বাড়িতে নিগ্রহ এবং অকাল মৃত্যু ঘটে। অলৌকিক রসের মধ্যে ওই যে ভূষণ্ডির মাঠ, এটা খুব গুরুত্বপূর্ণ। সরি, মানে বৌচন্ডির মাঠ আর কি। আচ্ছা, আরেকটা বললাম বৌচন্ডির মাঠ। আচ্ছা, অলৌকিক রসের গল্পটার অভিশপ্ত, অভিশপ্ত গল্পটা খুব গুরুত্বপূর্ণ। ভূষণ্ডির মাঠটা এতে ছিল, রাজশেখর বসুর মধ্যে। তাহলে এই জায়গাটা ভালো করে পড়বে যে কোনটা কি ধরনের গল্প, ঠিক আছে। চরিত্র নির্ভর গল্পগুলোকে এক জায়গায় পড়বে, কাহিনী নির্ভর গল্প, অলৌকিক রসের গল্প, রোমান্টিক গল্প, জীবনধারা ভিত্তিক গল্প, এই গল্প, ব্যাস বলে দিলাম। তাতেও যদি অসুবিধা হয় বলবে, আমি নোট ডাউন করে দেবো। আর লাস্ট ওয়ান হচ্ছে আইয়াপ্পা পানিকর। মালায়ালাম সাহিত্যের একজন বিখ্যাত কবি এবং লেখক আইয়াপ্পা পানিকর, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলো, এই বিভূতিভূষণের কোনো জায়গায় কোনো অসুবিধা আছে? ছোট গল্পর টাইপস গুলো নিয়ে কোনো অসুবিধা আছে? বলতে হবে আরো একবার। আশা করি অসুবিধা হবে না, বলো। বলতে হবে আর? না ম্যাম। ও, আচ্ছা চলো, আইয়াপ্পা পানিকরটা দেখো। আইয়াপ্পা পানিকর হচ্ছে মালায়ালাম সাহিত্যের একজন বিখ্যাত কবি এবং লেখক, ঠিক আছে। এই আইয়াপ্পা পানিকরের হাত ধরেই মালায়ালাম সাহিত্য বিশ্ব দরবারে পৌঁছেছে। এই আইয়াপ্পা পানিকরের হাত ধরেই মালায়ালাম সাহিত্য বিশ্ব দরবারে পৌঁছেছে। আগের পরীক্ষাটা কার কেমন হয়েছিল, দিয়েছিলে? একটু পড়াশোনা করতে হবে এবার। আচ্ছা, 1930 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন কেরলের কবলাম বলে একটা গ্রাম আছে সেখানে। তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কবলাম, কবলাম, ঠিক আছে। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিল পেরিয়ামানা ইল্লাম, আর মা ছিল মীনাক্ষী আম্মা, ঠিক আছে। মীনাক্ষী আম্মা, আর ওনার বাবা ছিলেন পেরিয়ামানা ইল্লাম। কর্মজীবনে তার প্রথম কবিতা প্রকাশিত হয় সাপ্তাহিক মাতৃভূমি পত্রিকায়। কর্মজীবন যখন তার শুরু হয়, প্রথম তার কবিতা প্রকাশিত হয় মাতৃভূমি পত্রিকায়।
মাতৃভূমি পত্রিকায় তার প্রথম কবিতা শুরু হয়, প্রথম তিনি লেখেন 16 বছর বয়সে, ঠিক আছে, মাতৃভূমি। আচ্ছা, তিনি পরবর্তীতে লেকচারার হিসেবে নিযুক্ত হন এবং তিনি তিরুবনন্তপুরমে একটি ইউনিভার্সিটিতে তিনি পড়াতেন, ঠিক আছে। তিনি মূলত ইংরাজি বিষয়ের শিক্ষক হিসাবে নিযুক্ত হন, ঠিক আছে। ইংরাজি বিষয়ের শিক্ষক হিসেবে, তিনি ইংলিশে অনার্স নিয়ে পড়েছিলেন, শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আমরা দেখি যে তিনি পদ্মশ্রী উপাধি পান। তিনি তার কবিতা এবং সমালোচনার জন্য কেলারা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, সরস্বতী সম্মান পেয়েছিলেন 2005-এ। 2005 খ্রিস্টাব্দে তিনি সরস্বতী সম্মান পেয়েছিলেন, কবির সম্মান পান। কবির সম্মান পেয়েছিলেন। তিনি মালায়ালাম ভাষায় চর্চা করেন। তার যে কুরুক্ষেত্রম যে কাব্যটি সব থেকে গুরুত্বপূর্ণ বিখ্যাত কবিতা, কুরুক্ষেত্রম কত সালে প্রকাশিত হয়? কত সালে এটাই প্রকাশিত হয়? এটা হচ্ছে 1960। 1960-এ প্রকাশিত হয় কুরুক্ষেত্রম। পরবর্তীতে 2006-এ তিনি মারা যান। তার লেখা দিন ও রাত্রি একটা কাব্য, দিন ও রাত্রি কাব্যটি উৎপল কুমার বসু অনুবাদ করেছিলেন। উৎপল কুমার বসু, তার লেখা দিন ও রাত্রি, এই কাব্যটি অনুবাদ করেন উৎপল কুমার বসু। অনুবাদ প্রকাশিত হয়েছিল 2005-এ। অনুবাদ প্রকাশিত হয় 2005-এ। মূলত সাহিত্য একাডেমি থেকে এটি প্রকাশিত হয়েছিল। আর একটা জিনিস জানবে, তার লেখা আমরা জানি শিক্ষার সার্কাস, এর অনুবাদ করেছিলেন উৎপল কুমার বসু। শিক্ষা সার্কাস, তোমরা জানো যে তোমাদের এই কবিতাটা আছে শিক্ষা সার্কাস, এটাও উৎপল কুমার বসুই তোমার কি বলে অনুবাদ করেছিলেন। ওনার যে কবিতা সংকলন ছিল মহারাজা কথাকাল, যেটা 1974-এ প্রথম খণ্ড, তার কাব্য সংগ্রহের দ্বিতীয় খণ্ড 1982 এবং 1989-এর তৃতীয় খণ্ড। তিনি কেরল পত্রিকা নামে 3 মাস অন্তর একটি পত্রিকার সম্পাদনাও করতেন, ঠিক আছে। ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। 2006-এ তিনি প্রয়াত হন। কবির সম্মানটা তিনি পেয়েছিলেন 2005-এ, ঠিক আছে। এই হলো মোটামুটি ভাবে আইয়াপ্পা পানিকরের জীবন বৃত্তান্ত। এটা হলো আইয়াপ্পা পানিকরের জীবন বৃত্তান্ত। হ্যাঁ, জীবন বৃত্তান্ত, ঠিক আছে। দেখ, কোনো অসুবিধা আছে থাকলে বলো। আছে কারোর অসুবিধা কোনো?
তিনি কবি বটে, সাহিত্য সমালোচক বটে, তার সব থেকে গুরুত্বপূর্ণ যে মানে কর্মকাণ্ড, যার মধ্যে কুরুক্ষেত্রম, আর একটা হচ্ছে কৃতিকাল, আর একটা হচ্ছে চিন্তা। কৃতিকাল, কুরুক্ষেত্রম আর চিন্তা, এই তিনটে। তিনি বৈদিক থেকে বৌদ্ধ সাহিত্য পর্যন্ত তার উপরেও তিনি আলোকপাত করেছেন। এই যে তিনটে নাম বলে দিচ্ছি, এই তিনটেই হচ্ছে ওনার সব থেকে গুরুত্বপূর্ণ তোমার কি বলে সাহিত্য কর্ম। একটা তো বললাম যে কুরুক্ষেত্রম, আরেকটা হলো কৃতিকাল, আরেকটা হলো চিন্তা। ঠিক আছে, তাহলে আজ এই অবধি থাকলো। স্যাটারডে একটা ক্লাস করানোর ইচ্ছে আছে, আমি দেখছি, বলে দিচ্ছি পর। স্যাটারডে না করালে সোমবার দিন করাবো।